সালামু আলাইকুম। রেজওয়ান্স বিজনেস এক্সপ্রেসের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায়ের শিরোনাম হচ্ছে হিসাবের বৈসমূহ। হিসাবের বৈসমূহ থেকে ধারাবাহিক আলোচনার আজকে পর্ব 15। পর্ব 15 আমি সাজিয়েছি ভ্যাট সংক্রান্ত জাবেদা নিয়ে। তো আমরা ভ্যাট সংক্রান্ত জাবেদাগুলো আজকে সমাধান করব। তো চলো শুরু করা যাক। ভ্যাট কি? ভ্যাট সংক্রান্ত জাবেদার শুরুতে আমাদের জানতে হবে ভ্যাট কি। ভ্যাট একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে মূসক বা মূল্য সংযোজন কর। ভিতে হচ্ছে ভ্যালু, এতে অ্যাডেড ট্যাক্স, মানে হচ্ছে মূল্য সংযোজন কর। অর্থাৎ মূল্যের সাথে যে পরিমাণ অর্থ সরকার রাজস্ব হিসাবে যোগ করে দেয় সেটাই হচ্ছে মূল্য সংযোজন কর। প্রতিটি পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদান করতে হয়, যেটি হচ্ছে ভ্যাট নামে পরিচিত। পাশাপাশি প্রতিষ্ঠান যখন কোনো সেবা গ্রাহকদেরকে প্রদান করে সেখানেও কিন্তু সেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকে। আমরা একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। ভ্যাট সরকারের জন্য ভ্যাট হচ্ছে একটি আয়। প্রতিষ্ঠানের জন্য ভ্যাট হচ্ছে স্বল্পকালীন সম্পদ বা দায়। এটা কোনো স্থায়ী কোনো সম্পদ বা দায় হতে পারে না। এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটি স্বল্পকালীন সম্পদ অথবা দায় বলা যেতে পারে, অথবা একটা সাময়িক সম্পদ বা দায় বলা যেতে পারে। এবং ভোক্তার জন্য এটি হচ্ছে একটি ব্যয়। লক্ষ্য করো, সরকারের জন্য এটি হচ্ছে একটি আয়। যে প্রতিষ্ঠান ক্রয় বিক্রয় করে বা সেবা প্রদান করে তার জন্য এটি হচ্ছে একটি সম্পদ অথবা দায়, তবে সেটি কোনো পার্মানেন্ট বা কোনো স্থায়ী সম্পদ নয় বা দায় নয়। সেটি হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য, স্বল্প সময়ের জন্য একটা সম্পদ বা দায় ধরে নেওয়া হয়। এবং সর্বোপরি ভোক্তার জন্য হচ্ছে এটি একটি ব্যয়, কেননা একমাত্র ভোক্তাই ভ্যাটের অর্থ পরিশোধ করে। ভোক্তা কারা? যারা কোনো পণ্য বা সেবা নিঃশেষিত করে দেয়, ভোগ করে, তারাই শুধুমাত্র ভ্যাটের টাকা সরকারকে প্রদান করে। তো আমি একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরা যাক কোনো প্রতিষ্ঠান পণ্য ক্রয় করলো 20,000 টাকা। 20,000 টাকার পণ্য ক্রয় করলো এবং সে ভ্যাট দিল 15%। 15% ভ্যাট হচ্ছে 3,000 টাকা। পণ্য ক্রয় করার ফলে সে 3,000 টাকা সরকারকে ভ্যাট প্রদান করলো। এবং সে এই 20,000 টাকার পণ্য সে অবশ্যই আবার বিক্রয় করবে। বিক্রয় করতে গেলে সেই 20,000 টাকার পণ্য, ধরা যাক 20,000 টাকার পণ্য সে 30,000 টাকায় বিক্রয় করলো। 30,000 টাকায় বিক্রয় করলো। তো 30,000 টাকা যখন সে পণ্যটা বিক্রয় করলো তখন তার উপর 15% সে ভ্যাট আদায় করলো। তখন ভ্যাটের পরিমাণ হবে 4,500 টাকা। দেখো, যখন সে ক্রয় করেছিল তখন সে ভ্যাট প্রদান করেছিল 3,000 টাকা। যখন সে পণ্যটি আবার বিক্রয় করে তখন সে ভ্যাট আদায় করে 4,500 টাকা। তো 3,000 এবং 4,500, এখানে পার্থক্য হচ্ছে এই 1,500 টাকা। এই 1,500 টাকা হচ্ছে সেই প্রতিষ্ঠানের জন্য দায়। এই 1,500 টাকা হচ্ছে সেই প্রতিষ্ঠানের জন্য দায়, কারণ এই 1,500 টাকা সে সরকারকে প্রদান করে দিতে হবে। সর্বোপরি দেখা যায় এখানে সরকার ভ্যাট পাবে তখন কত টাকা ভ্যাট পাবে মোট এই লেনদেনটির ফলে? সরকার কিন্তু এই 4,500 টাকাই ভ্যাট পাবে। সরকার এই 4,500 টাকাই মোট ভ্যাট পাবে। কিভাবে? সরকার যখন পণ্য ক্রয় করা হয়েছিল তখন ভ্যাট প্রদান করেছিল এই 3,000 টাকা, এবং যখন বিক্রয় করা হয়েছিল তখন ভ্যাট আদায় করেছিল 4,500 টাকা।
তো 4500 টাকা থেকে 3000 টাকা বিয়োগ করলে যে 1500 টাকা দায় থাকে, তো এই 1500 টাকা এবং 3000 টাকা মিলে 3000 প্লাস এই 1500, এই সরকার কিন্তু এই 4500 টাকাই ভ্যাট মোট পাবে। এই হচ্ছে সরকারের ভ্যাটের অংশ। তো আশা করি তোমরা ভ্যাটের অংশটা বুঝতে পেরেছো। আমি কিছু উদাহরণ এখানে রেখেছি, সেই উদাহরণের সাহায্যে আমি তোমাদেরকে এখন ভ্যাট সংক্রান্ত কিছু জাবেদা প্রস্তুত করে দেখাবো। তো লক্ষ্য করো, এখানে কিছু লেনদেন রয়েছে। 1 নাম্বার, 10,000 টাকার পণ্য ক্রয় এবং 15% ভ্যাট প্রদান। তো এই লেনদেনটি থেকে আমরা বুঝতে পারি যে 10,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে এবং 15% ভ্যাট প্রদান করা হয়েছে, যার অর্থ হচ্ছে 10,000 টাকার মধ্যে কিন্তু 15% অন্তর্ভুক্ত নেই। তো আমরা এটি এভাবে বের করতে পারি, 10,000 গুণ 15%। এটা সরাসরি বের করা যাবে। এই 1500 টাকা হচ্ছে ভ্যাট। এখানে সরাসরি আমরা 15% করলেই ভ্যাটের পরিমাণ বের হয়ে যায়। তো এটার জন্য আমাদের যে জাবেদাটি হবে, লক্ষ্য করো জাবেদাটি কি হবে। যেহেতু 10,000 টাকার পণ্য ক্রয়, তো ধরে নিব এটি নগদেই ক্রয় করা হয়েছে, তাই হবে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, এবং যেহেতু নগদে ক্রয় করা হয়েছে নগদান হিসাব ক্রেডিট। আমরা একটি সাধারণ জাবেদা এভাবে করতে পারি, নগদান হিসাব ক্রেডিট। তো যেহেতু অঙ্কে ভ্যাট অন্তর্ভুক্ত ছিল, সেহেতু ভ্যাটের একটি খাত তৈরি করতে হবে। তো ভ্যাটের যে খাতটি হবে, সর্বদা মনে রেখো, ভ্যাটের খাতটি হবে ভ্যাট চলতি হিসাব নামে। তো এখানে হবে ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব নামে। তো বহু শিক্ষার্থীরা ভ্যাট চলতি হিসাবটাকে ভুল করে ফেলে যে ভ্যাট চলতি হিসাবটি ক্রেডিট হবে না ডেবিট হবে। তো একটি সহজে আমরা উদাহরণ সাহায্যে বলি। তো শিক্ষার্থীরা দেখো, এখানে একটি উদাহরণ আমি রেখেছি, 10,000 টাকার পণ্য ক্রয় এবং 15% ভ্যাট প্রদান। এখানে 10,000 টাকার পণ্য নগদে ক্রয় করা হয়েছে এবং 15% ভ্যাট প্রদান করা হয়েছে সরকারকে। তো এর জন্য আমরা সাধারণত জাবেদা যখন করি ক্রয়ের জন্য, তখন জাবেদাটি হয় ক্রয় হিসাব ডেবিট, এবং যেহেতু নগদে ক্রয়, তো নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তো যেহেতু এই অঙ্কে 15% ভ্যাট শব্দটি অন্তর্ভুক্ত আছে, তো অবশ্যই এই 10,000 টাকাকে 15% ভ্যাট দিতে হবে। 10,000 টাকা থেকে 15% ভ্যাট এখানে প্রদান করতে হবে। তো ক্রয়ের সময় আমরা সবসময় মনে রেখো শিক্ষার্থীরা, তোমরা অনেকেই ভুল করো যে ভ্যাট চলতি হিসাব এটা কি ডেবিট হবে না ক্রেডিট হবে। ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট চলতি হিসাব কি হবে এবং বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট চলতি হিসাব কি হবে। ভ্যাট চলতি হিসাবটা হবে এখানে ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব কি হবে লক্ষ্য করো, যখন পণ্য আমরা ক্রয় করি, যখন পণ্য আমরা বাইরে থেকে কিনে আনি, তখন ভ্যাটের টাকা অবশ্যই আমরা প্রদান করি, এটা মনে রাখতে হবে। এবং যখন আমরা পণ্য বিক্রয় করি, তখন আমরা ভ্যাটের টাকা আদায় করি কাস্টমারের কাছ থেকে। তো যেহেতু এটা ক্রয়ের, সেহেতু অবশ্যই আমরা ভ্যাটের টাকা প্রদান করেছি। তো যখন আমরা ভ্যাটের টাকা সরকারকে প্রদান করে ফেলবো, তখন এটি আমরা ধরে নিব যে এটি আমাদের জন্য একটি, ওই যে একটু আগে আমরা বলেছিলাম, এটি স্বল্পকালীন সময়ের জন্য ধরে নেওয়া যায়, এটা এক ধরনের সম্পদ। তাই আমরা ভ্যাটটাকে আমরা এখানে ডেবিট রূপে গণ্য করব। এবং বিক্রয় জাবেদার ক্ষেত্রে আমরা যখন বিক্রয় করি, তখন গ্রাহকদের কাছ থেকে, কাস্টমারের কাছ থেকে ভ্যাটের টাকা আদায় করি, তখন সেই টাকাটা আমাদের কাছে জমা থাকে এবং সেই টাকাটা পরবর্তীতে সরকারকে প্রদান করা হবে। এর জন্য এই ভ্যাট চলতি হিসাব তখন দায় স্বরূপ স্বল্পকালীন বিবেচনা করা হয়। তো লক্ষ্য করো, এখানে আমরা টাকার অঙ্কটা বসিয়ে ফেলি। যেহেতু 10,000 টাকার পণ্য ক্রয় এবং ভ্যাটের পরিমাণ কত বের করো, এখানে 10,000 গুণ 15%, এই হচ্ছে ভ্যাট হচ্ছে 1500 টাকা। তো এই যে 1500 টাকা ভ্যাট, আমি এখানে ভ্যাট 1500 টাকা বসিয়ে দিলাম, ভ্যাট চলতি হিসাবে 1500 টাকা বসিয়ে দিলাম। এবং আমি নগদে কত টাকা প্রদান করব এখন লক্ষ্য করো, নগদে আমার প্রদান করতে হবে কত, ক্রয় ছিল কত এখানে 10,000 টাকা, এই ক্রয় হচ্ছে 10,000 টাকা। এবং নগদে কত টাকা আমার কাছ থেকে গেল, আমার কাছ থেকে গেল এই ক্রয়ের 10,000 টাকা এবং ভ্যাটের 1500 টাকা, এ হচ্ছে 11,500 টাকা ক্রেডিট, নগদে আমার কাছ থেকে চলে গেল। আরেকটু শিক্ষার্থীরা একটু টেকনিকের জন্য তোমাদেরকে আমি বলতে পারি, যেহেতু ডেবিট রয়েছে একটি এবং দুটি,
দুটি ডেবিটের অঙ্ক যোগ করলে 10,000 এবং 1500 এই হচ্ছে 11,500 এবং ক্রেডিট দিকে 11,500। ডেবিট এবং ক্রেডিট আমাদেরকে মিলাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটি জাবেদা তোমাদের দেখাচ্ছি। 2 নম্বরে দেখো 15% ভ্যাট সহ নগদে মাল ক্রয় 23,000 টাকা। এখানে দেখো 23,000 টাকার মাল ক্রয় 15% ভ্যাট সহ। ভ্যাট সহ শব্দটি যদি থাকে তখন তোমরা বুঝে নিবে এই 23,000 টাকার মধ্যে ভ্যাটের পরিমাণও আছে এবং ক্রয়ের পরিমাণও আছে। এই ক্রয়ের পরিমাণ এবং ভ্যাটের পরিমাণ মিলেই 23,000 টাকা হয়েছে। তো লক্ষ্য করো এখানে 23,000 টাকা, এই 23,000 টাকার মধ্যে আমার ক্রয়ের পরিমাণও রয়েছে, পাশাপাশি যেহেতু বলেছে ভ্যাট সহ শব্দটি উল্লেখ আছে, তো এটার ভিতরে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, আগে থেকে ভ্যাটের টাকা যোগ করা আছে। তো আমার এখান থেকে ভ্যাটের টাকাটা সরিয়ে ফেলতে হবে। তো ভ্যাটের টাকা আমরা কিভাবে সরিয়ে ফেলবো লক্ষ্য করো তোমরা। আমরা জানি ক্রয় সবসময় 100% হয়, ক্রয় সবসময় 100% থাকে, বিক্রয় সবসময় 100% থাকে। তো 100% এবং ক্রয় আছে এবং এখানে বলা আছে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, তার মানে 15% ভ্যাট এটার ভিতরে ঢুকানো আছে। তার মানে এখানে 23,000 টাকা 100% হচ্ছে ভ্যাট আর 15% হচ্ছে ক্রয়। ভ্যাট হচ্ছে 100% এবং 15% হচ্ছে ক্রয়, হচ্ছে 100% এবং 15% হচ্ছে ভ্যাট। তো এই মিলে 23,000 টাকা হচ্ছে 115%। তো আমরা এখানে 23,000কে 115 দিয়ে ভাগ করলে 23,000কে 115 দিয়ে ভাগ করব এবং যদি ভ্যাট বের করি তাহলে 15 দিয়ে গুণ করব, যেহেতু ভ্যাট 15%, ভ্যাট ছিল 15%। তো 115 দিয়ে 23,000কে যদি আমরা ভাগ করি এখানে 200 বার যাবে, 15 দুগুণে 30। তাহলে হচ্ছে এখানে 30,000 টাকা, 3,000 টাকা। এই 3,000 টাকা হচ্ছে এখানে ভ্যাটের পরিমাণ, এই 3,000 টাকা হচ্ছে ভ্যাটের পরিমাণ, এই 3,000 হচ্ছে ভ্যাট। তো এটা জাবেদার জন্য এখন আমরা করবো, যেহেতু 23,000 টাকা, 23,000 টাকা থেকে 3,000 আমরা বাদ দেই, তাহলে আমরা ক্রয় পাবো। ক্রয় হচ্ছে 20,000 টাকা, এই 20,000 টাকা হচ্ছে ক্রয়। এটি যদি এখন আমরা জাবেদাতে সেট করি, লক্ষ্য করো ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তো টাকাটা আমরা বসিয়ে ফেলবো। দেখো লক্ষ্য করো ভ্যাট হচ্ছে 3,000 টাকা, তো আগে সবসময় ভ্যাটের অঙ্কটা বসাবে, তাহলে অঙ্কটা সুবিধা হবে। ভ্যাটের টাকা হচ্ছে 3,000 টাকা এবং ক্রয় কত আছে এখানে লক্ষ্য করো, ক্রয় হচ্ছে 20,000 টাকা, তো ক্রয় হচ্ছে 20,000 টাকা। তো এই 20 আর 3 এই নগদান হিসাব ক্রেডিট, এই 23,000 টাকা। এই শেষ হলো আমাদের আরো একটি জাবেদা। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। আমি আরো একটি লেনদেনের সাহায্যে আরেকটু তোমাদেরকে ক্লিয়ার করে দিব। লক্ষ্য করো এখানে 3 নাম্বার যে লেনদেনটি রয়েছে একটি ধারের লেনদেন, আমি ধারটি নিয়ে এসেছি আমাদের একটু বোঝানোর জন্য। ধারের লেনদেনের ক্ষেত্রে কিভাবে আমরা ভ্যাটটা অন্তর্ভুক্ত করব। ধারে মাল বিক্রয় 20,000 টাকা, যার ভ্যাট 15%। তার মানে এখানে যেহেতু ভ্যাট সহ বলা নেই বা অন্তর্ভুক্ত কথাটা বলা নেই, সেহেতু বুঝতে হবে 20,000-এর মধ্যে কোনো প্রকারের ভ্যাট অন্তর্ভুক্ত নেই। তো আমাদের জাবেদা হবে বিক্রয়ের ক্ষেত্রে আমরা সাধারণ জাবেদা কিভাবে করেছি। পণ্য বিক্রয়ের জাবেদা হচ্ছে, যেহেতু ধারে বিক্রয় করলে কি সৃষ্টি হবে, সর্বদা ধারে বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হবে, তাই হবে এখানে জাবেদা হবে দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় ক্রেডিট। এ হচ্ছে আমাদের সাধারণ জাবেদা। বিক্রয় হিসাব হয়ে যাবে ক্রেডিট। যেহেতু অঙ্কে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, যেহেতু ভ্যাট রয়েছে 15%, সেহেতু আমরা ভ্যাটের একটি লেনদেন আনবো। ভ্যাটের যে খাতটি হবে ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট, এটা সাধারণ জাবেদায় ছিল। যেহেতু এখানে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, আমি আগেই বলেছি বিক্রয়ের ক্ষেত্রে আমরা ভ্যাট কি করি, আদায় করি। বিক্রয়ের ক্ষেত্রে আমরা ভ্যাটটা আদায় করি, আর ভ্যাটটা যেহেতু আমরা আদায় করি, সেই ভ্যাটের টাকাটা আমরা অবশ্যই সরকারকে প্রদান করে দিতে হবে। তো প্রদান করে দেব, তাই ভ্যাটটি আমাদের জন্য একটি হচ্ছে স্বল্পকালীন দায়। তো যেহেতু দায়, আমরা জানি দায় সবসময় ক্রেডিট দিকে যায়,
তাই আমরা এখানে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট দিকে লিখবো। আশা করি তোমরা জাবেদাটি বুঝতে পেরেছো। এবার আমরা টাকার অঙ্ক যদি বসাই, মোট টাকা হচ্ছে 20,000 টাকা, 15% হচ্ছে ভ্যাট। 20,000 এর 15% হচ্ছে 3,000 টাকা। এই 3,000 টাকা হচ্ছে ভ্যাট, এবং লক্ষ্য করো ভ্যাটের টাকাটা আমরা আগে বসিয়ে ফেলি। 3,000 টাকা, এই 3,000 টাকা হচ্ছে ভ্যাট চলতি হিসাব, এবং বিক্রয় এখানে কত আছে, কত টাকার মাল বিক্রয় ছিল, 20,000 টাকার মাল বিক্রয় ছিল। লক্ষ্য করো ধারে মাল বিক্রয় 20,000 টাকা, তো আমরা বিক্রয় বসিয়ে ফেলবো 20,000 টাকা। এবং দেনাদার কত হবে, যেহেতু ধারে বিক্রয় ছিল, দেনাদার হবে, যেহেতু এটাও ক্রেডিট এটাও ক্রেডিট, তো দেনাদার হবে এই দুটা যোগ করে 20 আর 3 23,000 টাকা। দেনাদার হচ্ছে 23,000 টাকা। তো এই হচ্ছে আমাদের একটি ধারে বিক্রয়ের ভ্যাট সংক্রান্ত জাবেদা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটি জাবেদা লক্ষ্য করো, 4 নম্বরের জাবেদাটি রয়েছে নগদে মাল বিক্রয়। এটা হচ্ছে নগদে একটি বিক্রয়। বিক্রয় মূল্য ছিল 23,000 টাকা, যার মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত ছিল। যেহেতু এখানে সরাসরি বলা আছে 23,000 এর মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত ছিল, তাহলে এই 23,000 টাকা আমরা বুঝবো কি, এখানে বিক্রয়ের পরিমাণও রয়েছে 100%, প্লাস ভ্যাটের পরিমাণ রয়েছে 15%। এই হচ্ছে আমাদের নিয়ম। তো এই 23,000 টাকাকে আমরা এখন 115 দিয়ে ভাগ করব। তাহলে 200, আর যেহেতু ভ্যাটের পরিমাণ বের করব তাই গুণ দিব 15 দিয়ে। এই 3,000 হচ্ছে ভ্যাট। 23,000 এর মধ্যে এই 3,000 হচ্ছে ভ্যাট, আর এখানে বিক্রয়ের পরিমাণটা বের করি, তাহলে 23,000, এই 23,000 মোট বিক্রয় মাইনাস ভ্যাট হচ্ছে 3,000 সমান এই 20,000 টাকা হচ্ছে আমাদের বিক্রয়। এই বিক্রয় এবং ভ্যাট আমরা আলাদা করে ফেললাম। এখন আমরা জাবেদায় রূপ দিব। তো যেহেতু এটি একটি নগদে বিক্রয় ছিল, তো নগদে বিক্রয়ের জাবেদা অবশ্যই আমাদের নগদান হিসাব ডেবিট হবে। নগদে টাকা পেলে নগদান হিসাব ডেবিট, এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এটি একটি সাধারণ জাবেদা করলাম আগে আমরা, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু এখানে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, তাই আমরা ভ্যাটের একটি খাত নিয়ে আসবো। সেই খাতের নাম অবশ্যই ভ্যাট চলতি হিসাব, কেননা ভ্যাট চলতি হিসাবই সর্বদা লিখতে হবে। ভ্যাট চলতি হিসাব। তো আমরা বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট প্রদান করি, ভ্যাট আদায় করি, তাই এটি আমাদের জন্য একটি দায়, তাই ভ্যাট চলতি হিসাব হবে ক্রেডিট। এবার টাকাটা বসানোর পালা। ভ্যাটের পরিমাণ হচ্ছে 3,000 টাকা। 3,000, বিক্রয়ের পরিমাণ কত আছে 20,000, 20,000, এবং নগদে কত টাকা 20 আর 3 যোগ করলে এই 23,000 টাকা হচ্ছে নগদে আদায় করলাম। এই হচ্ছে আমাদের ভ্যাট সহ এবং ভ্যাটে জাবেদা লিখন। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা ভ্যাট সংক্রান্ত ক্রয় এবং বিক্রয় জাবেদা বুঝতে পেরেছো। যদি তোমরা বাসায় অনুশীলনের সময় কোনো প্রকারের সমস্যা সৃষ্টি হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমি ইনশাল্লাহ সেগুলো সমাধান করে দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো অতি দ্রুত আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনে ক্লিক করে সর্বদা আমার পাশে থেকো, যাতে সবার আগে সর্বশেষ যে ভিডিওটি আমি আপলোড দিব তোমরা সহজেই পেতে পারো। তো আজকের মতো এখানে